স্বাগত তোমাদের সবাইকে আমার এই নতুন জার্নিতে। এখন বাজে হলো 3:20 আর দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি গিয়ার আপ হয়ে গেছি, শুধু জাস্ট রাইডিং বুটটা পরে আমরা নিচে আমার প্যাকিং সব ডান। তো ফাইনাল চেকিংও করা হয়ে গেছে। সাত্বিক আর দীপ কিছুক্ষণ আগে দেখা করতে এসেছিলো, তো ওর সাথে দেখা করে এলাম। এখন নিচে গিয়ে বাইকে জাস্ট লাগেজগুলোকে প্যাক করবো, মানে সেট করে বিশালদার অপেক্ষা, বিশালদা এলেই বেরিয়ে যাব। তো সাথে থেকো বন্ধু এই জার্নিতে। আজকে যেতে চলেছি শিলিগুড়ি। অনেকটা হ্যাপটিক জার্নি হতে চলেছে আমার জন্য, কেন এত লম্বা রাইড, আমার লাইফে ফার্স্ট রাইড। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, এটার সাথে অনেক ইমোশন জুড়ে আছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনাল লুক বাইকের সব কিছু লাগেজ বাঁধা হয়ে গেছে, অন্ধকারে দেখতে পাবে না, বাট সব লাগেজ বাঁধা কমপ্লিট। 3টে ব্যাগ হয়েছে আমার, টেল ব্যাগ, টপ ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ। বাড়ি দিয়ে বেরোতেও খানিকটা দেরি হলেও আমরা কল্যাণী হাই রোড ধরে সোজা চলে যাব কল্যাণী হাইওয়েতে কাজ চলাতে রাস্তায় অনেক ডাইভারশন পেয়েছিলাম, কিন্তু ওভারঅল রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আর আমার এই ফগ লাইট থাকাতে তেমনি সমস্যা হচ্ছিল না চালাতে। এই পুরো রাইডটাতে ফগ লাইটের যে কতটা দরকার সেটা এখন দিয়ে বুঝতে পারছিলাম যেতে যেতে। তো আমরা এখন যাচ্ছি, আমরা হালকা লেট হয়ে গেছি। আমার জন্য, বিশালদার জন্য, দুজনেরই রিজন ছিল লেট হয়ে যাওয়ার হালকা। তোমাদেরকে বলে দিই কাশনাপাড়ার আসার কারণটা, কেন কল্যাণীর মানে কাপার মোড়ের পরের রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তো আমরা ওখান দিয়ে কাপার মোড় থেকে লেফট নিয়ে নিলাম, কাশনাপাড়ার ভিতর দিয়ে ঢুকে আমরা বেরিয়ে যাব হচ্ছে বুদ্ধ পার্কের দিকটায়। কেন ওই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে ওখানে যদি এখন যাই পুরো জামা প্যান্টে কাদা, মানে ছিটকিয়ে একটা বাজে অবস্থা হবে। তো তাই আমরা ওখান দিয়ে লেফট নিয়ে নিলাম। তোমরা যদি এই রুট দিয়ে আসো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, তো তোমরা কাপার মোড় থেকে লেফট নিয়ে নিতে পারো। ওখান দিয়ে সোজা গিয়ে যেখানে এন্ড হবে রোডটা, সেখান দিয়ে রাইট নিলেই তোমরা বাঁক মোড়ের রাস্তা পেয়ে যাবে কাশনাপাড়ার। ওখান দিয়ে ডান দিক নিলে তোমরা সোজা চলে যাবে বুদ্ধ পার্ক। তারপর বুদ্ধ পার্ক দিয়ে লেফট নিলে ত্রিবেণীর ব্রিজটা পাবে। বুদ্ধ পার্ক থেকে বাঁ দিক নিয়ে আমরা সোজা চলে গেলাম ঈশ্বরগুপ্তা সেতুতে। সেখান থেকে সোজা গিয়ে বড়পাড়ার মোড়, সেখান থেকে ডান দিক নিয়ে এসটিকে রোডটা তোমরা পেয়ে যাবে। তো দাদারা আগে বেরিয়ে গেছে, তো আমি আর বিশালদা এখন এখান দিয়ে বেরোবো। তুমি এগাও আগে, তুমি এগিয়ে যাও। তো আমরা এখন আছি এসটিকে রোডে। এই রোডটা তুলনামূলক NH34, মানে যেটা এখন NH12 হয়ে গেছে, সেটার দিয়ে অনেক ভালো এই রোডটা। তো আমরা এই রোডটা দিয়েই যাব। সামনে দাদারা দাঁড়িয়ে আছে। তো বন্ধু আমার এক্সাইটমেন্ট লেভেলটা এত ওপরে চলে গেছে যে আমি বিশ্বাস করতে পারছি না যে এখনও যে আমি গুরুদাম্বারের জন্য বেরিয়ে পড়েছি বাড়ি দিয়ে। লাইক আজ থেকে 6 মাস আগেও যখন আমি দেখেছিলাম ব্লগে যে লোকে বাইক নিয়ে গুরুদাম্বার যাচ্ছে, আই ওয়াজ লাইক কি আমিও যাব কোনো দিন, বাট এত তাড়াতাড়ি সেটা পসিবল হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো এই যে আমাদের বাকি 3জন এতক্ষণ এই যে আমি 3টে দিয়ে দাঁড়িয়ে নিচে 4টের সময় এসছে। ঢপ 4টের সময় এসছো তুমি, 4টের সময় এসছে, 4টের সময় আমি 3টে দিয়ে নিচে দাঁড়িয়ে। হ্যাঁ সেই ঢপ। আমরা এগিয়ে চলেছি এখন নবদ্বীপের দিকে। নবদ্বীপে ঢোকার ঠিক আগেই ডান দিকে গৌরাঙ্গ সেতু ক্রস করে আমরা কৃষ্ণনগর চলে যাব। ওখান থেকে NH34 ধরে নেব। তো এই রোডটা পুরোটা কভার করে আমি তোমাদেরকে বলে দেবো এই রোডটার কি কন্ডিশন আছে। তো গাইস এখান দিয়ে আমরা রাইট নেব। তো আমরা এখন এসটিকে রোডটা ছেড়ে দিয়েছি, আমরা যাচ্ছি এখন গৌরাঙ্গ সেতুর দিকে। গৌরাঙ্গ সেতু ক্রস করে আমরা কৃষ্ণনগর দিয়ে NH12 ধরে নেব। তো আমি যদি এসটিকে রোডটার ব্যাপারে বলি, আমি ম্যাক্সিমাম রাইডারদের দেখলাম এই রোড দিয়ে যাচ্ছে, মানে অনেক রাইডার দেখতে পেয়েছি। তো এসটিকে রোডটার কন্ডিশন খুবই ভালো।
দারুণ কন্ডিশন, তোমাদের কোনো প্রবলেম হবে না। রোডটা NH-34 থেকে 100 টাইমস কি 200 টাইমস বেটার। STK রোডটা সামনে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ সেতু। তো বাড়ি দিয়ে প্রায় 100 কিলোমিটারের ওপরে চলে এসেছি, কিন্তু এই রাইডটাতে 100 কিলোমিটার কিছুই না বন্ধু। এই রাইডটাতে 100 কিলোমিটার জাস্ট ওয়ার্ম আপ। তো উঠে গেলাম গৌরাঙ্গ সেতুতে। চলো তোমাদের একটুখানি ভিউ দেখিয়ে দিই স্যাডলিং করে। এর বেশি স্যাডলিং করাটা সেফ না। ফ্লাইওভারে উঠছি, খুবই সুন্দর লাগছে। ওই দেখো মায়াপুরের ইসকনের মন্দির দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওই সাইডটায় দেখা যাচ্ছে। লেফট না রাইট, কোন দিক ছিল? বিশালদা আসুক, বেকার বেকার এদিক ওদিক যাবো না। তো লেফট। তো প্রবলেমটা হয়েছে, আমরা তোমার ঠিক রাস্তায় এসেছি, বাট যেই রয়্যাল এনফিল্ডটা ছিল দাদা সোজা চলে গেছে মনে হয়। তো দাদাকে ফোন করা হচ্ছে, ততক্ষণ এখানটা একটুখানি দাঁড়াই। আমরা এখন আছি NH-12-এ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বহরমপুরে আমরা ঠিক মেন সিটিতে ঢুকবো না, আমরা ওটাকে বাইপাস করে দেবো। তার বহরমপুরে একটু আগে একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, ওটা দিয়ে বাইপাস করবো আমরা। তো কৃষ্ণনগরের ভিতরটা একটু জ্যাম ছিল, বাট বাকি রাস্তাটা খুবই স্মুথ এসছি, কোনো প্রবলেম হয়নি। তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, প্রবলেমটা হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে বিশাল জোরে। গেছে কোথাও একটা উড়ে, আমি ঠিক যাই না, বাঁধা ছিল ব্যাগের ওপরে, আলাদা করে রাখা ছিল রেইনকোটগুলো যাতে তাড়াতাড়ি অ্যাক্সেসেবল হয়, বাট কোথাও একটা উড়ে চলে গেছে হাওয়াতে। আমি এখন বহরমপুর থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে আছি, আর আমার গ্রুপের থেকে আমি এগিয়ে আছি বাইক ওখানে। তো এবার ওরা আসবে, তারপর বৃষ্টিটা কমুক আগে, বহরমপুরে গিয়ে আমাকে আবার রেইনকোট কিনতে হবে। রেইনকোট দেখা যাক বৃষ্টিটা কতক্ষণে কমে। আজকে ওয়েদার ফোরকাস্টে ছিল বৃষ্টি হবে, বাট আমরা বাড়িতে বেরিয়ে পাইনি, বাট এখন বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। তো গাইস, ভয়ঙ্কর বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, এখন তো বৃষ্টিটা একটু কম আছে। আর আমার একটা প্রবলেম হয়ে গেছিলো কি, আমার মানে রেইন কভার দুটো পেছনে রাখা ছিল, মানে একদম টেল ব্যাগের ওপরে। আর আমি কি করি, আমি তোমার ওটাকে মানে একখানা বাঞ্জি কর্ড দিয়ে বেঁধেছিলাম, ওটা কখন উড়ে গেছে খেয়াল করিনি। আমি একবার একদম টেলে ছিলাম, তখন মনে হয় ওটা কোথাও একটা জার্কিংয়ে চলে গেছে, মানে বেরিয়ে গেছে। তো আলটিমেটলি আমি পুরো ভিজে, এখন আমার জুতোর মধ্যে জল, যদিও জুতোর জলটা সবার মধ্যেই চলে গেছে জুতোর ভিতরে, বাট আমার জ্যাকেট প্যান্ট সব ভিজে, রাইডিং জ্যাকেট রাইডিং প্যান্ট। তো এখন বহরমপুরের কাছেই আছি, বহরমপুরে দিয়ে ভাবছি একটা নর্মাল রেইনকোট কিনে নিই, আর কি আর করা যাবে, বাড়ি ট্রিপ ম্যাসি ছোটি রসি বাজে হতে দিয়ে কই না। কিন্তু আরেকখানা প্রবলেম হচ্ছে, আমার বাইকটা ভেজার পর দিয়ে বাইকটা স্টার্ট হতে সময় নিচ্ছে, আমি বুঝতে পারছি না, কারণ আমি সেলফ মারছি, বাইকটা কোনো রেসপন্স করছে না। অনেকক্ষণ বাদে গিয়ারে দিয়ে সেলফ মারলে তখন স্টার্ট নিচ্ছে। এবার দেখা যাক গাইস, প্রবলেম তো আছে, বাট হ্যাঁ এনজয়ও করছি। দেখো ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হচ্ছে মনে হচ্ছে, জানি না, এই সাইডটা এখনও মেঘলা হয়ে আছে, কি হবে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব এক্সপিরিয়েন্সগুলো। এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্যই তো এসছি। এই যে বিশাল চ্যাটার্জি বলেছে বহরমপুর দিয়ে আমাকে রেইনকোট জোগাড় করে দেবে, না জোগাড় করলে আমার অবস্থা খারাপ আছে এই রাইডটাতে মোটামুটি। এখন ঠিক আছে, পাহাড়ে ঠান্ডা থাকবে, তখন এরকম যদি পাহাড়েও বৃষ্টি হয় আর বৃষ্টিতে ভিজি তাহলে সমস্যা আছে। NH-12
বহরমপুর অবধি আমার মনে হয় যতটা রাস্তা এসেছি ততটা রাস্তা খুবই স্মুথ ছিল, খুবই ভালো রাস্তা ছিল। আর বাকি যে রাস্তাটা আছে সেটাও আমি আশা করছি খুবই স্মুথ পাবো। তো আমরা এখান দিয়ে লেফট নিয়ে নিচ্ছি, সোজা চলে গেলে বহরমপুর সিটি, এটা বাইপাস। আমার মনে হচ্ছে আমাকে রেনকোটটা শিলিগুড়ি দিয়ে কিনতে হবে। আপাতত শিলিগুড়ি অবধি বৃষ্টি হলে ভিজতে হবে, কিছু করার নেই। এই জায়গাটা সুন্দর, সাইড দিয়ে রেল লাইন যাচ্ছে দেখো। সবে বহরমপুর এলাম, এখনও তো কত কি বাকি। ফারাক্কা, রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা। হ্যাঁ, বুড়দংমার। তো এখান দিয়ে ফুল ট্যাঙ্কি করিয়ে নিচ্ছি। অনেক লিটার তেল ঢুকবে জানো, 9,000 টাকার কাছাকাছি তেল ঢুকে যাবে, একদম কমে গেছিলো তেল। আর এই বৃষ্টি পড়েই যাচ্ছে, ব্লগও বানাতে পারছি না। অরিন্দম দা, গোপ্রোটা দাও। আর কি পাচ্ছি না, এখানে মাউন্ট করা যায় গোপ্রো, এমনি জাস্ট দাও, ভয়েস ওভার দিয়ে দেবো। কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না না, দিও না, হ্যাঁ ফোন করবো। বাচ ব্রাহ্মণ, দেখি জুতো দেখাও। আরে ভাই জুতো ছিঁড়ে গেছে, জুতোটা ফেলার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ ফেলার জন্য বিবিজি দেখাচ্ছি, দাঁড়া এই দেখ। এ দেখো, এই যে ঢপ মারার নতিজা, এই তোমার এই ঢপের জন্য আজকে এই বৃষ্টিটা হচ্ছে। কিন্তু বহরমপুর ক্রস করার পরে বেশ কিছুটা রাস্তা বৃষ্টি পেয়েছিলাম। সাগরডিঘি ক্রস করার পরে বৃষ্টি কমলেও রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রায় রঘুনাথগঞ্জ অবধি পুরো রাস্তায় পটহোলসে ভর্তি, যার কারণে আমাদের বাইকের গতিও আস্তে করে ফেলতে হয়। আমরা এসেছিলাম 5 জন, 4টে বাইকে। এখন আমরা হয়ে গেছি প্রায় 7টা বাইক আর 12-13 জনের মতন। আমাদের বহরমপুর দিয়ে আরও কিছুজন জয়েন করেছে, তোমাদের সেটা বলা হয়নি। তো বড় গ্রুপ টাইপের হয়ে গেছে। প্লাস সায়নদাও আমাদেরকে শিলিগুড়ি থেকে জয়েন করবে। সায়নদা 30 তারিখ বেরিয়েছিল শিলিগুড়ির জন্যে, বাট ওদের গ্রুপে কিছু প্রবলেম হয়ে যায়, যার জন্যে ওরা মানে 1.5 দিন পর শিলিগুড়ি পৌঁছায়। ওরা 1.5 দিন রোডে ছিল, ওরা কোথাও স্টেও করেনি। এদিককার ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আমরা বেসিক্যালি এখন একটুখানি মানে নর্মাল গ্রাউন্ড লেভেলের থেকে একটু উঁচু আছি, রাস্তাটা একটু উঁচু করে করা। আর এতটা রাস্তা এলাম, অনেকটা বৃষ্টি পেয়েছিলাম। তো বৃষ্টিতে রাইড করতে খুব একটা ভালো লাগে না, বাট এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আর প্রথমবার এত দূর আসছি লাইফে, একটা সে এক্সাইটমেন্ট যেটা কাজ করছে সেটা তো অন্য লেভেলের। অনেক ঝড়জল পার করার পর যখন এসে পৌঁছালাম আহিরন ব্রিজের সামনে, এখান থেকে ফারাক্কা খুবই কাছে। সবার ব্লগে দেখা এই ব্রিজে যখন নিজে পার করছিলাম, আমার মনের আনন্দ বলে বোঝাতে পারবো না। তো এটা হলো আজকের দিনের 3rd টোল গেট। এর আগের 2টো টোল গেট দেখাতে পারিনি, কেন বৃষ্টি হচ্ছিল, ব্লগ করতে পারিনি ওই টাইম। তো 3rd টোলটে তো ফারাক্কা টোল প্লাজাতে আছি। তো ফারাক্কা টোল, এটা বহরমপুর ফারাক্কা টোল। টোলটার নাম কি এটাই। ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে যত নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি, মানে শিলিগুড়ির দিকে যাচ্ছি। দেখো যদিও NH12, বাট এখানে লেখা NH34। ইনফ্যাক্ট সব জায়গাতেই লেখা দেখছিলাম NH34, ব্যাপারটা কি ঠিক জানি না, বাট NH12 না, গুগল ম্যাপ তো দেখাচ্ছে NH12। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে গাজল। গাজল এখান থেকে 91 কিলোমিটার দূর।
তো আমরা এখন আছি ধুলিয়ান বলে একটা জায়গায়, ফারাক্কার ঠিক আগে। আর দেখো আমাদের গ্রুপ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, নো ফরমেশন, ফান রাইড। তো গাইস ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজে খুব জ্যাম থাকে, বাট আজকে নেই দেখছি, পুজো চলছে বলে মনে হয়। 4টের সময় বাড়ি দিয়ে স্টার্ট করেছিলাম, এখন 2:30 বাজে, 2:30 আমরা ফারাক্কা পৌঁছেছি। ফারাক্কা ব্যারেজে বাইক নিয়ে দাঁড়ানো বা গাড়ি নিয়ে দাঁড়ানো অ্যালাউ না হলে তোমাদেরকে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলতাম আমি। ফোর্থ টোল আজকের দিনের, একের জন্য তো টোল লাগে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। তো আমি বলে দিই, আমরা এখন তোমার মালদা বাইপাস হয়ে গাজলে গিয়ে সোজা দাঁড়াবো। আমরা মালদায় দাঁড়াবো না, মালদার বাইপাস ধরে সোজা গাজলে গিয়ে দাঁড়াবো। অনেকটা এগিয়ে থাকবো, গাজল এখান থেকে 55 কিলোমিটার দেখাচ্ছে। বন্ধুরা এত রাইডার্স মানে বেরিয়েছে সিকিমের জন্যে, মানে প্রায় মনে হয় পুরো কলকাতার যত রাইডিং গ্রুপ আছে সবাই বেরিয়ে গেছে। তো ফাইনালি ক্রুজিং স্পিডটা একটুখানি বাড়ানো হচ্ছে, তাও 77, 100 টাচ করা যাচ্ছে না। দেখি ডালখোলা বাইপাস, ওই বাইপাসগুলো যদি 100-তে ক্রুজ করা যায়। আমরা এখন সুজাপুর ঢুকছি, আমার গাজলে গিয়ে দাঁড়ানো আছে। গাজল এখান দিয়ে এখনও 40 কিলোমিটার, এস্টিমেট টাইম দেখাচ্ছে 3:50। চেনটা জলে ভিজে পুরো ড্রাই হয়ে গেছে, চেনটা দিয়ে ঘ্যাটঘ্যাট ঘ্যাটঘ্যাট আওয়াজ হচ্ছে, চেনটা লুপ করতে হবে। দেখি গাজলে দাঁড়িয়ে চেনটা লুপ করব। আমার বিশালদার সবার সেম কেস, সবার চেন গেছে 12টা বেজে একদম লুবের। তো এখনও অবধি আমরা 2 ঘন্টা লেট হয়ে গেছি, কিছু করার নেই, লেটই চলছি। তো সোজা চলে যাচ্ছে মালদা সিটি, আমরা ডান দিক নিয়ে বাইপাস নিয়ে নিচ্ছি। আকাশ এখন মোটামুটি পরিষ্কার, আর রাস্তার ভিউ এরকম বাও। যত এগোচ্ছি আস্তে আস্তে নেচার চেঞ্জ হচ্ছে। আমরা সব এখন পরদেশি ধাবায় দাঁড়িয়েছি, পেছনে দেখতে হয়তো পরদেশি ধাবা। এখন তোমার আমরা আছি হচ্ছে গাজলে, এখান থেকে 200 বিশাল না কত কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি, 240 কিলোমিটার মতন দূর। খাওয়া দাওয়া হয়ে গেছে, তার আগে ব্লক করতে পারিনি কেন খুব খিদে পেয়েছিলো, তো আগে খেয়ে নিয়েছি। তো চলো এখান দিয়ে বেরোই, এখান দিয়ে আর এখন দাঁড়াবো না, রায়গঞ্জ ক্রস করেই ভাবছি দাঁড়াবো। যতক্ষণ না টায়ার্ড লাগছে ততক্ষণ দাঁড়াবো না, কেন অলরেডি বেজে গেছে তোমার 4:30। তো সন্ধেও হয়ে আসছে, দেখো আকাশটা এখন মোটামুটি পরিষ্কার আছে। রাইনক্সের একটা গ্লাভস রেস্টুরেন্টে মানে পরদেশি ধাবায় ফেলে রেখে চলে এসেছি। কী আর করা যাবে, এখন রিটার্ন করার কোনো সিন নেই। ঠিক আছে, আমি এক পিস রাইনক্সের গ্লাভস বলিদান দিয়ে দিলাম, আর একটা স্টার্স ইউজ করছি এই হাতেরটা। তো এই হাতেরটা আমি বেশি পড়ি না, কেন ফোনটা অপারেট করতে হয় তাই। তো ঠিক আছে, হয়, এইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। বুঝতে পারছি না শিলিগুড়ি কখন ঢুকবো, মনে হচ্ছে 12টা বেজে যাবে, এত লেট হয়ে গেল বৃষ্টির জন্যে। তার উপরে আমি যেহেতু রেনকোট হারিয়ে ফেলেছিলাম, তো আমাকে অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছিলো। ঠিক আছে, অলমোস্ট 6টা বাজে এখন। আমাদের এখনও ডেস্টিনেশন প্রায় 230 কিলোমিটার দূর শিলিগুড়ি। তো বুঝেই নাও এবার রাত্রির বেলায় জোরে গাড়ি চালাতেও পারবো না কেউ, আলাদাই চাপ চলছে এখন। এখনও রায়গঞ্জ পৌঁছায়নি, 6 নম্বর টোলটার নাম জানি না তাই বলতে পারলাম না। তো এখন শিলিগুড়ি যেতে যেতে আলাদাই সিন হয়েছে। এবার শিলিগুড়ি গিয়ে গুরুদাম্বার যেতে যেতে যে কী হবে ভগবান জানে। তো 6 নম্বর টোল ক্রস করলাম আজকের দিনের, 6:05 বাজে। তো বন্ধুরা কনস্ট্যান্ট স্পিডে চালালে না একটা প্রবলেম হচ্ছে, আমার মানে ঘুম চলে আসছে। হ্যাঁ, একটুখানি স্পিডের আপ ডাউন হলে তখন ঘুমটা আসছে না, বাট একটা কনস্ট্যান্ট স্পিডে কন্টিনিউয়াস এই ফাঁকা রাস্তা দিয়ে চালিয়ে গিয়ে, রাস্তার কন্ডিশন নো ডাউট খুব ভালো, বাট আমার ওই প্রবলেমটা শুরু হয়েছে। কালকে এই সময় ঘুমিয়েছিলাম আমি,
ওই কারণে হয়তো এখন এই সময় আমার ঘুম পাচ্ছে। এখন রায়গঞ্জ তোমার 37 মিনিট দেখাচ্ছে, 15 কিলোমিটার। জানি না আজকে শিলিগুড়ি কখন ঢুকবো, দেখা যাক। ফগ লাইটটা আছে বলে তাও মানে সেরকম অসুবিধা হচ্ছে না। ফগ লাইটটা ভাগ্যিস লাগিয়েছিলাম, নাহলে আমার আজকে শেষ ছিল। আরে দাদা পাগল নাকি? এটা কি করছে? এটা আমাদের গ্রুপের মাঝখানে কেন ঢুকছে? লাইন অফ ফরমেশন নষ্ট করছে কেন? কি চায় ভাই? দাবি কি এদের? এরকম কেন করছে? পাগল পাগল নাকি? আমাদের ফরমেশনটা কেন নষ্ট করছে বুঝতে পারছি না। বিশালদা এক্ষুনি একটা পট হলে পড়লো, বড় পট হলে। সামনে বিশালদা ছিল বলে আমি ওটাকে দেখতে পেলাম, তাই কাটিয়ে নিতে পারলাম। বাট এরা আমাদের ফরমেশনটা নষ্ট করছে কেন আমি ঠিক বুঝতে পারলাম না। সব এসে মাঝখান দিয়ে হঠাৎ করে কি ঢুকে গেল চিৎকার চেঁচামেচি করে, আলাদাই। তো আমরা এখন ফেসেছি হচ্ছে রায়গঞ্জের জ্যামে। সামনে দেখো একটা ভালো পুজো মনে হচ্ছে। আমরা কি বাইপাস নেবার ধান্দায় কোন দিকে নিয়ে নিয়েছি কে জানে। বাপ রে কি ভিড়! কি অবস্থা ভিড়ে! আর এখানে এমন ভিড় যে আমরা পুরো বাদিক, মানে এই নিচের রাস্তা, এখানে আরও বাজে বাজে রাস্তা ছিল, সেখান দিয়ে পুরো বাদিক মেরে এসেছি সবাই। ওভারটেক করতে হবে, নাহলে হবে না। ওভারটেক করতেই হবে, কিছু হবে না, নাহলে আর আজকে পৌঁছাতে হবে না শিলিগুড়ি, কালকে পৌঁছাবো। ওভারটেকগুলো একটু রিস্ক হয়ে যাচ্ছে। আরে 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 ভাই 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 ভাই, এটা কি বাস ভাই? এভাবে কে বাস চালায় ভাই? এভাবে মানুষে বাইক চালাতে পারে কিন্তু বাস না। পিরো ড্রাইভার। একদিকে ভালো হলো যেই ঘুমটা পাচ্ছিল, যে বা যেই ঝিমানিটা আসছিল সেটা আর আসছে না। ডালখোলা বাইপাস এখান থেকে 14 কিলোমিটার বাকি। দেখো সামনে ডালখোলা। ব্যাপারটা হয়েছে, একটা প্রবলেম হয়ে গেছে, বিশালদার টায়ারের মানে চাকার রিম বেঁকে গেছে, তো ওখান দিয়ে টায়ার দিয়ে হাওয়া লিক করছে, ওটা একটা সমস্যা হয়েছে। আর আমরা বহুত লেট হয়ে গেছি, এখন 9টা 4 বাজে, এখনও শিলিগুড়ি প্রায় 135 কিলোমিটারের মতন দূর। কালকে 3টের সময় বেরিয়ে এখনও আমরা পৌঁছাইনি, অলমোস্ট 18 আওয়ার্স হয়ে গেছে আমরা রোডে আছি। 18 আওয়ার্স। শিলিগুড়ি 139 কিলোমিটার, এখনও 39 কিলোমিটার বাকি, 9টা 5 বাজে। তো আমরা একটা ফরমেশন, আবার লাইন ফরমেশন হচ্ছে। আমি আগে চলে যাই, আমার জায়গায় ঢুকে যাই। সমস্যাটা হচ্ছিল একটা লাইন ফরমেশন না থাকলে, আগে পিছিয়ে থাকলে বেশি, মানে যেই রোডের কন্ডিশনটা, মাঝে মধ্যে স্ল্যাব আছে রোডে এরকম ওপর বাম্পারের মতন, তো ওগুলোর এমনি বিশালদা টায়ার রিম বেন্ড হয়ে গেছে, তো আমাদেরও হয়ে যেতে পারে। ওর জন্য আমরা লাইনটা ফরমেশন করা হলো। আজকে যদি আমার কাছে ফগ লাইট না থাকতো, আমি আজকে শেষ ছিলাম। বিশালদার সাথে আমারও রিম বেন্ড হতো আজকে। আমি যে ফগ লাইটের জন্য কত পটহোল বাঁচিয়েছি তার নেই ঠিক। ডালগোলার পর থেকে যদি রাস্তার কথা বলি, মোটামুটি রাস্তার কন্ডিশন খুবই ভালো। কিছু কিছু জায়গায় খারাপ হলেও আর একটু পটহোলস দেখে চালালেই ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর বলে দিই, ফুলবাড়ি হয়েও শিলিগুড়ি যাওয়া যায়, কিন্তু ওই দিকে রাস্তাটা রাতের বেলা অ্যাভয়েড করাই ভালো।
তাই আমরা কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে বাগডোগরা দিয়ে ডান দিক নিয়ে শিলিগুড়ি যাচ্ছি। তোমরা যদি আলো থাকতে থাকতে যদি পৌঁছাতে পারো তাহলে ফুলবাড়ির দিয়েও যেতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের রাস্তার কিছু কিলোমিটার কমে যাবে। বোটে তো আমরা ডান দিক নিয়েছিলাম, নিয়ে দেখি বাগডোগরা এয়ারপোর্ট পেয়েছি। তো আবার ঘুরে ভুল করে বাগডোগরা এয়ারপোর্ট ঢুকে যাবার পর যখন সেখান থেকে সবাই রওনা দিই, যেটা হবার ছিল না সেটাই হলো। সকাল দিয়ে যেই স্টার্টিংয়ের অসুবিধাটা হচ্ছিল সেটা এবার পুরোপুরি আর স্টার্টই হলো না। ব্যাস তারপর আর কি, ফোন করে আবার বিশালদাদের ডাকলাম। অবশ্য বিশালদারা আসার পর সবাই মিলে বাইকটা স্টার্ট করে দিয়েছিল ঠিকই, বাট ভেবেছিলাম যে পরের দিন শিলিগুড়িতে গিয়ে একবার দেখিয়ে নেব। स्टार्ट नहीं हो रहा है। कम मारना पड़ेगा। नहीं हुआ नहीं हुआ। এত কিছু অসুবিধার মধ্যে দিয়ে শেষমেশ এসে পৌঁছালাম শিলিগুড়ির হোটেলে। আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে। তো বন্ধুরা, হোটেলে এসে জাস্ট খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাজে হলো হচ্ছে 4:20। পরের দিন ভোরই হয়ে গেছে 3 তারিখে। কালকে আবার 8টায় উঠে বেরোনো মাঙ্গানের জন্যে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভীষণ টায়ার্ড, তো এখন ঘুমাবো। আবার দেখা হচ্ছে কালকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং ভিডিওসগুলোর জন্য। টাটা।